দরজার দুনিয়া দ্বিতীয় পর্ব। লেখক মুহাম্মদ হাসান। যারা প্রথম পর্ব শোনেননি তারা এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে প্রথম ভিডিওর লিংক পাবেন, সেখানে ক্লিক করে ভিডিওটি শুনে আসুন। আর যারা যারা এখনও নয়ন এক্সপ্লেন্স ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করুন। চলুন শুরু করি। চুপি চুপি দুই বন্ধু ঘোড়ার পিছনে হাঁটতে লাগলাম। ঘোড়াটি কোথায় যায় একটু দেখব। অনেকক্ষণ হাঁটার পরে জঙ্গল থেকে বেরিয়ে একটা পাহাড়ি এলাকায় চলে এলাম। আরও কিছুক্ষণ হাঁটার পরে একটা ঝর্ণার কাছে গিয়ে মেয়েটি ঘোড়াটিকে ইশারা করে কি যেন বলল। সাথে সাথে ঘোড়াটি উপরের দিকে শূন্যে ভেসে দৌড়াতে লাগল। তাচির হাঁ করে উপরের দিকে তাকিয়ে থেকে আমাকে বলল, দোস্ত, এটা কেমন ঘোড়া রে? তার দৌড়ের গতি কেমন দ্রুত! এক পলকে কোথায় চলে গেল? আমি দেখলাম ঘোড়াটি একটা পলকের ভেতরে কোথায় যেন চলে গেল। তাচির বলল, দোস্ত আয়, এখন আর কি করবি, বাড়ি চলে যাই, আমার অনেক ভয় করতেছে। তার কথায় সাড়া দিয়ে ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। হাঁটছি আর কথা বলছি। হাঁটতে হাঁটতে একটা সময় বাড়িতে পৌঁছে গেলাম। মা একটু চিন্তিত কণ্ঠে বলল, কিরে বাবা, এত রাতে কই থেকে এলি? আমি চিন্তা করতেছি তোর জন্য। ঘুম আসে না তোর চিন্তায়। দোকান কটা বাজে বন্ধ করেছিস? এত রাত হলো যে? আয় ভাত খেয়ে যা। মা ভাত দিল। ভাত খেয়ে শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দোকানে চলে গেলাম। এখন বেচা কেনার ভেতরেও অনেক গম্ভীর হয়ে থাকি। চুপচাপ ভাবতে থাকি সেই মায়াবিনী রমণীর কথা। মতিন চাচা আমার দোকানে প্রতিদিন চা খেতে আসেন। এই 2 দিন আমার অবস্থা লক্ষ্য করছিলেন। চাচা আমাকে ডাক দিয়ে জিজ্ঞেস করলেন, কিরে বাবা, তোমারে দেখি অনেক চিন্তায় মগ্ন থাকো। কি হয়েছে? কোনো সমস্যা হচ্ছে নাকি? বলতে পারো। এই 2টা দিন তুমি কেমন জানি হয়ে গেলে। আগের মতো তোমার মুখে তেমন জমজমাট কথাবার্তা নেই। তোমাকে দেখতেছি একেবারে চুপচাপ। কোনো টেনশনে আছো মনে হয়। আল্লাহ ভরসা, টেনশন কইরো না। সমস্যা আসবে যাবে, এটাই নীতি নিয়ম। চাচার কথা শুনে বললাম, না চাচা, তেমন কোনো টেনশন না, অন্য একটা বিষয় নিয়ে ভাবছি আর কি। দোয়া করবেন আল্লাহ যেন বিপদ আপদ থেকে মুক্ত রাখে। মতিন চাচা চা খেতে খেতে আরও কিছু কথা বলে তারপর দোকান থেকে চলে গেলেন। আমি তাসিরকে একটা কল দিয়ে বললাম, তাসির, আজকে খাওয়া দাওয়া করে রাত 11টার দিকে দোকানে চলে আসবে, আজকে তাড়াতাড়ি যাব। এই বলে কল কেটে দিলাম। কেমন জানি এখন আর দোকানে তেমন মনোযোগ নেই। বারেবার কেন যেন মনটা সেই রহস্যের দিকে ছুটে যাচ্ছে। জানতে ইচ্ছে করছে অনেক কিছু। দেখতে দেখতে দিন শেষে রাত চলে এলো। প্রায় 11টার দিকে তাছির এলো। 11:30টার দিকে দোকান বন্ধ করে 2 বন্ধু হাঁটতে শুরু করলাম জঙ্গলের দিকে। তাছির বলল, দোস্ত, কি করতে চাস আমাকে একটু বল। তুই কি মেয়েটির সাথে কথা বলার চেষ্টা করবি? আমি বললাম, এত দ্রুত এমন চিন্তাভাবনা নেই। বেশি গরম খেতে গেলে মুখ পুড়ে যায়। আমার আগে জানতে হবে এই দরজার ভিতরে কি আছে, আর এই মেয়েটা কে, কোথা থেকে সে আসে, কি তার পরিচয়। এই বিষয়গুলো আমার আগে জানতে হবে। না জানতে পারলেও চেষ্টা করে যাব। সামান্য একটু ধারণা নিতে পারলেও হবে। তাচির বলল, দোস্ত, মেয়েটি জিন পরি হবে মনে হয়। আমি মাথা নাড়িয়ে বললাম, না, সে জিন পরি নয়। জিন পরি বিভিন্ন প্রাণীর সুরত ধরে চলাফেরা করে, কিন্তু মেয়েটির স্বভাব, স্বচ্ছতা আর রহস্যময়তা দেখে মনে হচ্ছে সে কোনো জিন পরি নয়। তাচির বলল, তোর কথাটাই রাইট হতে পারে দোস্ত। আমার তো পাহাড়ের কম্পন দেখে অনেক ভয় করে, মনে হয় দুনিয়াটা ভেঙে চুরি যাচ্ছে। আমি বললাম, এটা তার অদৃশ্য শক্তির একটা নিদর্শন, যা আমাদের বুঝার ক্ষমতা নেই। চল তাড়াতাড়ি হাঁট। এই বলে দুজনে দ্রুত হাঁটতে হাঁটতে জঙ্গলের দিকে চলে গেলাম। সেই পাহাড়ের কাছাকাছি গিয়ে একটা গাছের নিচে বসে পড়লাম। ফিসফিস করে দুজন কথা বলতে লাগলাম। মোবাইলটা হাতে নিয়ে টাইম দেখলাম 2:41 বাজছে। তার আসার এখনও কোনো আভাস পাচ্ছি না। তাছির আসার সময় আমার দোকান থেকে 2 প্যাকেট বাদাম বুট নিয়ে এসেছিল। 2 বন্ধু বসে বসে বাদাম বুট খাচ্ছিলাম আর কথা বলছিলাম। এর ভেতরেই মাটির কম্পন শুরু হয়ে গেল। আমাদের বাদাম খাওয়া বন্ধ হয়ে গেল। তাছির আর আমি গাছটিকে জড়িয়ে ধরে বসে রইলাম। পাহাড় থেকে দরজাটা বেরিয়ে এলো। আলোয় আর খুশবুতে ভরে গেল পুরো জঙ্গল। মেয়েটি সেই ঘোড়ায় সওয়ার হয়ে বেরিয়ে এলো দরজার বাইরে। তারপর মেয়েটির আদেশে দরজাটি অদৃশ্য হয়ে পাহাড়ের ভিতরে বিলীন হয়ে গেল। ঘোড়াটি মেয়েটাকে নিয়ে আগের মতোই পূর্ব দিকে চলতে লাগল।
আমরাও তার পিছু পিছু হাঁটতে লাগলাম। কিছু দূর হাঁটার পরে তাছির বলল, দোস্ত, আমি তোর বিষয়টা বুঝতে পারলাম না। তুই এভাবে তার রহস্য জানবি কিভাবে? সে আসবে যাবে আর আমরা দেখতেই থাকব? এটা কোনো কথা হলো? শোন, তুই মেয়েটির কাছাকাছি গিয়ে ধরা দে আর তোর উদ্দেশ্য বলে দেখ সে কি বলে। আমি বললাম, এত বেহুশ হলি কেন বলতো? সময় কি চলে যাচ্ছে? অতি তাড়াতাড়ি কোনো কিছু ঠিক নয়। তাচির আমার কথা শুনে একটু বিরক্ত হয়ে বলল, তোর যা মনে চায়, যেভাবে মন চায় তাই কর, আমি কিছুই বলবো না। এই বলে হাঁটতে লাগলাম। কিছু দূর হাঁটার পরে তাচির কি মনে করে একটু আওয়াজ করে মজার ছলে বলে উঠল, পরিয়াপা, একটু দাঁড়ান, বাদাম খাবেন? কথাটা বলে শেষ করতে না করতেই ঘোড়াটা আওয়াজ করে মাটির দিকে একটা নিঃশ্বাস ছাড়ল। সাথে সাথেই একটা বাতাস এসে আমাদের দুজনকে ঘোড়ার দিকে টেনে নিল। দুজনে ঘোড়াটার কাছাকাছি গিয়ে ঘুরতে লাগলাম। সব কিছু কেমন যেন ঘোলা হয়ে গেল। আরও একটু পর দেখি সব অন্ধকার হয়ে যাচ্ছে। পুরো অন্ধকার একটা গোল চক্রের ভিতরে ঘুরতে লাগলাম। তাচির আমাকে দেখতে পাচ্ছে না, আমিও তাকে দেখতে পাচ্ছি না, শুধু ঘুরছিলাম। কতটা স্পিডে ঘুরছিলাম তাও জানা নেই। শরীর অনেক দুর্বল হয়ে গেল, হাড় গোড় যেন ভেঙে যাচ্ছিল, পেটের ভিতরে নাড়ি ভুড়িও যেন বেরিয়ে আসছিল, খুব খারাপ অবস্থা হয়ে যাচ্ছিল। আমি তাচিরকে খোঁজার চেষ্টা করলাম, কিন্তু তীব্র ঘূর্ণনের ভিতরে থাকার কারণে তাকে খুঁজে পেলাম না। প্রায় 1 থেকে 2 ঘন্টা এভাবে কালো সেই ভয়ঙ্কর চক্রের ভিতরে ঘুরতেছিলাম। খুব কষ্ট হচ্ছিল তাচিরের জন্য। সমস্যা হলে আমার হতো, আমার কারণে বেচারার জীবনটাও শেষ। মনে হচ্ছিল এখানেই আমাদের জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হবে। কিন্তু না, একটু পরেই দেখলাম মেয়েটি ঘোড়াটা নিয়ে অন্ধকার গোল চক্রের ভিতরে হাজির হলো। ঘোড়া চক্রের ভিতরে প্রবেশ করার সাথে সাথেই চক্রটি অদৃশ্যে বিলীন হয়ে গেল। আর সাথে সাথেই আমরা দুজন খুব আস্তে করে মাটিতে পড়ে গেলাম। আজব ব্যাপার হলো, চক্রের ভিতরে আমাদের যেই ভয়ঙ্কর অবস্থা হয়েছিল, এখন চক্র থেকে বের হওয়ার পরে ঘোড়ার আলো আমাদের শরীরে পড়ার সাথে সাথেই মনে হচ্ছে আমাদের কিছুই হয়নি। দুজনে মাটি থেকে উঠে দাঁড়ালাম। তারপর ঘোড়ার দিকে তাকিয়ে দেখি মেয়েটি ঘোড়া থেকে নেমে ঘোড়ার লাগাম হাতে নিয়ে সেই পাহাড়টির দিকে চলে যাচ্ছে। আমরাও তার পিছু পিছু গেলাম। পাহাড়ের কাছাকাছি এসে মেয়েটি দাঁড়ালো। তার আদেশে পাহাড়ের ভিতর থেকে দরজাটা হাজির হলো, আর মেয়েটি চলে গেল তার সেই দরজার দুনিয়ায়। তাঁচিরকে একটা চটকানা দিয়ে বললাম, দূর বেয়াদব, মজামাস্তি সব জায়গায় সবার সাথে করা যায় না। পাগল বোকা নাকি তুই? কার সাথে কি বলিস একটু চিন্তা করে বলতে হয়। তাঁচির বলল, দোস্ত, এমনি একটু দুষ্টামি করে বলছি, মুখ দিয়ে চলে আসছে। আমি তো আর জানতাম না আমাদের আওয়াজ পেলে যে এমন হবে। তাচিরের কাঁধে হাত দিয়ে হাঁটছিলাম আর বললাম, চল, এবার যা হবার তো হয়েই গিয়েছে, বাড়ি চল। ভুল মানুষেরই হয়, আর ভুল থেকেই মানুষ অনেক কিছু শিখতে পারে, অজানা কিছু জানতে পারে। কিন্তু সাবধান, আমার কথা ছাড়া আর কখনো এমন করবি না। এই বলে মোবাইলটা হাতে নিয়ে ফ্ল্যাশটা জ্বালিয়ে হাঁটতে লাগলাম। কিছু দূর হাঁটার পর একটু ঘড়ির টাইম দেখছিলাম, 3:26 বাজছে। টাইম দেখতে গিয়ে আমার মুখে একটা বিস্ময়কর ছাপ ভেসে উঠল। চোখ বড় করে মোবাইলের দিকে তাকিয়ে আছি। তাচির বলল, কি হলো দোস্ত, এভাবে তাকিয়ে আছিস ফোনের দিকে? আমি আস্তে করে বললাম, একটু ডেটটা দেখ, মার্চ মাস 28 তারিখ দেখাচ্ছে। তাচির বলল, তো কি হয়েছে, এটা তো জানুয়ারি মাস, তাই না? আজকে তো জানুয়ারির 28 তারিখ, তোর ডেটটা মনে হয় ভুল হয়ে গেল, এত চিন্তায় পড়লি কেন? আমি বললাম, চক্রের ভিতরে যাওয়ার আগে আমার ডেট ঠিক ছিল, এখন এমন হবে কেন? তাচির বলল, আমার মোবাইলেরও একই অবস্থা। আরে দোস্ত, তুই শুধু শুধু অন্য কিছু ভাবতেছিস। চক্রের ভিতরে থাকার কারণে হয়তো ডেট চেঞ্জ হয়ে গিয়েছে। গম্ভীর চিন্তিত থেকেও তার কথা মেনে নিয়ে 2 বন্ধু বাড়ির দিকে হাঁটতে লাগলাম। বাড়ি গিয়ে দরজার কাছাকাছি এসে শুনতে পেলাম আমার মা গুনগুন করে কাঁদছে। এত রাতে মা কান্না করছে কি জন্য? দরজায় টোকা দিয়ে একটা ডাক দিলাম, মা, মাগো, দরজা খোলেন। মা দৌড়ে এসে দরজা খুলে কাঁদতে কাঁদতে আমাকে জড়িয়ে ধরে বলল, বাবা, তুই এতদিন কই ছিলি? আজ 2টা মাস হয়ে গেল তোদের কোনো খোঁজ খবর নেই। তাচির কই বাবা? ওর মা বাবা কাঁদতে কাঁদতে পাগল হয়ে যাচ্ছে। কোথায় গিয়েছিলি? আমাদের একটু বলে যাসনি কেন? কখনো তোরা এমন করিসনি। মার কান্না শুনে বাড়ির কয়েকজন মহিলা পুরুষ জেগে উঠল। তারাও এসে বলতে লাগল, কই গেলি, একটু বলে যাবি তো? 2টা মাস হয়ে গেল তোদের দুজনের কোনো খোঁজ খবর পাই না আমরা। আর দোকানটাও এতদিন বন্ধ রাখলি এভাবে? দোকান বন্ধ থাকলে কাস্টমার ছুটে যায়।
তোর মা কত কান্নাকাটি করছে, একটা কল করে হলেও তো জানিয়ে দিলে হতো, তাও করিস না। তাদের কথা শুনে আমি গম্ভীর হয়ে চুপ করে দাঁড়িয়ে রইলাম। আমার মুখ দিয়ে কোনো কথা আসছে না। আমার শরীরের পশমগুলো দাঁড়িয়ে গেল, মাথা থেকে ঘাম বেরোচ্ছে। এই মুহূর্তে তাদেরকে জবাব দেওয়ার মতো আমার কাছে কোনো ভাষা নেই। তাচিরের মাও তাচিরকে নিয়ে আমার কাছে আসলো। একটু রাগান্বিত হয়ে কাঁদতে কাঁদতে জানতে চাইলেন তার ছেলেকে নিয়ে কোথায় গিয়েছিলাম। আমার কাছে কোনো জবাব ছিল না। তাচির আমার কাছে এসে আমার হাত শক্ত করে ধরে রাখল। তাচিরের হাত পা কাঁপছে। আমি বুঝতে পারছি সে অনেক ভয় পেয়েছে, অনেক ভয়েই তার শরীর কাঁপছে। কিন্তু আমার হিসেব অনুযায়ী আমরা 1 থেকে 2 ঘন্টার মতো সেই চক্রের ভিতরে ছিলাম, এর একটুও বেশি হবে না। অথচ বাড়ি এসে শুনি 2 মাস হয়ে গিয়েছে আমরা বাড়ি আসিনি। আরও ভয়ঙ্করভাবে ভয় ঢুকে গেল আমাদের দুজনের ভিতরে। আমার ধ্যান চলে গেল সেই অন্ধকার কালো চক্রের দিকে। গম্ভীর উদাসীন মন জানতে চাচ্ছে কি ছিল সেই ভয়ঙ্কর কালো চক্র, যার 2 ঘন্টায় আমাদের দুনিয়ার 2 মাস চলে গেল। বন্ধুরা, আমাদের হিসেব অনুযায়ী সেই অন্ধকার চক্রের ভেতরে আমরা ছিলাম মাত্র 2 ঘন্টা, কিন্তু বাড়িতে ফিরে শুনি 2 মাস পার হয়ে গিয়েছে। এই 2 মাস আমরা কোথায় ছিলাম? কেন দুনিয়ার সময়ের সাথে আমাদের সময়ের এই বিশাল ব্যবধান? আর সেই রহস্যময়ী মেয়েটিই বা এখন কোথায়? তৃতীয় পর্বে ফাঁস হবে সেই ভয়ঙ্কর কালো চক্রের রহস্য, এবং জানব সময়ের এই ওলটপালটের পেছনে আসল রহস্য কী। তৃতীয় পর্বটি মিস করতে না চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন চেপে রাখুন। দেখা হচ্ছে খুব শিগগিরই দরজার দুনিয়ার তৃতীয় পর্বে।